আমরা নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে এটা জিনোমটা দেখবো একবার চোখে যে সবচেয়ে প্রথম কোনটা হয়েছিল। এটা খুব ছোট ছিল, এটা কত মাত্র 5000 অ্যারাউন্ড 5000 এর মতো একটা কিলোবাইট লেভেলের একটা ফাইল আসলে। সো বাট এটা ছোট জিনোম। এই ছোট জিনোমটা 1977 এ ফার্স্ট স্যাঙ্গার নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, স্যাঙ্গার সিকোয়েন্সিং মেশিনের মাধ্যমে উনি প্রথম এটা ফুল সিকোয়েন্স করতে পেরেছিলেন। বাট এখনকার যে আমাদের হিউম্যান জিনোমের তুলনায় এটা কিছুই না, রাইট? ইভেন হিউম্যান জিনোমের চেয়েও কি আর বড় বড় জিনোম আছে, অ্যামিবার জিনোম। এই ধরনের একটা বড় ডেটা যেটাকে ছোট ছোট টুকরাতে ভাগ করে ফেলা হয়েছে, সেটাকে আমরা কিভাবে রিড করতে পারি উইথ লটস অফ মিসিং ইনফরমেশন এন্ড বেটার ইফ উই হ্যাভ ওভারল্যাপিং ইনফরমেশন। ওভারল্যাপ না থাকলে বের করা যাবে? কোনোভাবে যাবে না। সো দিস ওয়াজ দ্য ম্যামাল গুলোর জন্য, দিস ওয়াজ দ্য পিকচার। সো at nearly around 2000s the first mammal genome was human. তার আগ পর্যন্ত আসলে ব্যাকটেরিয়াল বা ভাইরাস গুলোকে সিকোয়েন্স করা হয়েছিল, যেগুলো সাইজে আসলে তুলনামূলকভাবে অনেক ছোট। এটাকে বলে একটা ফ্লাইও করা হয়েছিল, ফ্লাই তো ম্যামাল না, রাইট? The first mammal to be sequenced was human, and basically গোলটাই ছিল হিউম্যান জিনোমটাকে সিকোয়েন্স করা, ডেফিনেটলি, রাইট? Then the others followed. জিনোম সিকোয়েন্সিং এর মুশকিলটা কি? মুশকিলটা হচ্ছে উই ক্যানট রিড। আমরা একটা বই যেভাবে পড়ি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজ পর্যন্ত, এটা পড়তে পারলে খুব ভালো হতো। আমার 23 জোড়া ক্রোমোজোম আছে, আমি প্রত্যেকটা ক্রোমোজোমের স্টার্ট থেকে এই পর্যন্ত রিড করে দিতাম। এটা করা এখনো প্র্যাকটিক্যালি উই ডোন্ট হ্যাভ দোজ টুলস। তো এইটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। কিভাবে করে টেকনোলজি যেটা করতে পারে, ছোট ছোট পড়তে পারে, ছোট ছোট টুকরা পড়তে পারে। এই টুকরাগুলোকে বলা হচ্ছে রিড। তো রিড মেক্স সেন্স। রিড মানে হচ্ছে কতটুকু সে পড়তে পারে। একটা সময় 200 থেকে 300 লেন্থ পড়তে পারে, এখন আরেকটু বেড়েছে লেন্থটা। কিন্তু লেন্থ যত বাড়ে এররও তত বাড়তে থাকে, একুরেটলি পড়তে পারে। সেগুলি কেন, সেগুলো আমরা ডিসকাস করবো পরে। বাট আমাদের তো বুঝে রাখি যে রিড হচ্ছে একবারে কতটুকু পড়া যায়। জেনারেলি আমাদের তিন ধরনের, আমরা ওই যে ফার্স্ট 1977 স্যাঙ্গার, রাইট? দেন 2000 এ এসে সেকেন্ড জেনারেশন অফ সিকোয়েন্সিং মেশিন তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে আমরা বলি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এদের যে মেশিনগুলো এগুলো হচ্ছে ইলুমিনা মেশিনস। বাংলাদেশে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে উই হ্যাভ গট ইলুমিনা মেশিনস, and also some research organizations do just have Illumina machines. These are called second generation sequencers. এখন চলে আসছে হচ্ছে থার্ড জেনারেশন সিকোয়েন্সার, যেগুলো একদম ছোট্ট সাইজের হয়ে গেছে, ওগুলোতে কস্ট আরো কমে আসছে। ফার্স্ট জেনারেশনে অত একুরেট ছিল না, সেকেন্ড জেনারেশনে একুরেসি একটু বেড়েছিল, বাট রিড খুব ছোট ছিল। থার্ড জেনারেশনে এসে রিড বেড়েছে, ফাস্টার হয়েছে, কিন্তু স্টিল এরর যথেষ্ট পরিমাণ আছে। সো হোয়াট ইজ এ রিড? Read is how much you can read. When we are talking about this, we are in the context of second generation sequencers. Okay, we will talk about the differences between these sequences, but not today. The read হচ্ছে কতটুকু পড়া যায়। আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে রিসার্চাররা স্মল ব্লাড স্যাম্পল বা টিস্যু নেয়, যেখানে কি মিলিয়নস অফ সেল আছে, and they have identical copies of DNA, very much similar to the New York Times newspaper problem. তারপর তারা কি করে? তারা কিছু বায়োলজিক্যাল মেথড ইউজ করে কি করে ডিএনএটাকে টুকরো টুকরাতে ভাগ করে, they shatter them into pieces, like we use dynamite to explode the newspaper into millions of pieces, right? এটা করার পর তারপর সেই ফ্রেগমেন্টগুলোকে তারা রিড করার চেষ্টা করে, একটা একটা করে রিড করা মানে হচ্ছে স্ট্রিং পেয়ে যায়, রিড করা মানে হচ্ছে স্ট্রিং রিড করে দেয়। তাহলে প্রবলেমটা হচ্ছে আমরা স্ট্রিং পেয়ে গেলাম, এখন মুশকিল হচ্ছে এই রিডগুলো কোত্থেকে আসছে আমরা জানি না, কিন্তু এদের মধ্যে ওভারল্যাপিং রিড যদি প্যাটার্ন থাকে তাহলে এদেরকে আস্তে আস্তে জোড়া দেওয়ার কথা চিন্তা করা যাবে না? সো এটা সিমিলার টু দ্য নিউজপেপার প্রবলেম। নিউজপেপারে যেরকম ওভারল্যাপিং ইনফরমেশন দিয়ে জোড়া দেওয়ার চেষ্টা করি, আমরা এখানেও কি ওভারল্যাপিং ইনফরমেশন দিয়ে জোড়া দেওয়ার চেষ্টা করব। ফাইন এভরিওয়ান? So this is the idea. We have multiple copies, generally millions of copies, and then we shatter them into pieces, small pieces, and from where we can read them. So these are the readings. After these reads are there, তাহলে আমাদেরকে এগুলোকে অ্যাসেম্বল করতে হবে, যেগুলোকে ওভারল্যাপিং ইনফরমেশন জোড়া দিয়ে ফুল স্ট্রিংটা, বড় স্ট্রিংটা আমাকে রিড করা ট্রাই করতে হবে। দেন এগেইন দেয়ার ট্রাবল, কোন ক্রোমোজোম থেকে আসছে, 23 জোড়া ক্রোমোজোম, রাইট? সেগুলি আরো আছে, বাট ওটা থাকে বোঝা যাচ্ছে আমাদের কথাটা, যে আমাদের একটা বড় স্ট্রিং ছিল যার কি মাল্টিপল কপিজ ছিল, দেন উই
and we have read them. এই read করার আগে কিছু হারাই যেতে পারে, রাইট? বাট ওভারল্যাপিং ইনফরমেশন আছে, এটা ধরে নিয়ে কি আমরা এখন এগুলোকে কি জোড়া দেওয়ার ট্রাই করতে পারি। ফাইন, রাইট। সো বায়োলজিস্টদের এখানে আর তেমন কিছু করার নেই, বায়োলজিস্ট বা কেমিস্টদের আর কিছু করার নেই। সো এটা এক্সপেরিমেন্টাল প্রবলেম না। নাও দ্য প্রবলেম ইজ পিওরলি কম্পিটিশনাল প্রবলেম। কারণ হচ্ছে এই স্ট্রিংগুলো তারা দিয়ে দিয়েছে, এখন they need an algorithm how to collect those pieces and join them together. So this is a computational problem. This is a string reconstruction problem. There are some small substrings, you have to come up with a superstring. But you have to ensure that you are making sales, right? There are some practical issues like reverse থেকে আসছে নাকি forward থেকে আসছে, কোন স্ট্যান্ডটা সে রিড করেছিল, yes, and then modern sequencing machine গুলো অত পারফেক্ট না, তারা কি প্রায় তাদের মধ্যে এরর থাকে, সিকে এ রিড করে ফেলছে, এ কে সি রিড করে ফেলছে, রাইট? আর এই throughout this process there might be some regions in the DNA which is not covered at all. পুরো স্ট্রিংটা তো ছোট ছোট টুকরো ভাগ করে দিচ্ছে, তাই না? হয়তো পুরো একটা রিজন থেকে সে পড়তেই পারে না, তাহলে ওইটাও কি মিসিং থাকলে ওটা আমি জোড়া দিতে পারবো না আসলে। সো দিস আর দ্য পার্টিকুলার প্র্যাকটিক্যাল প্রবলেমস। রিডান্ডেন্সি আসতে পারে, যেটা আরেকটা প্রবলেম, যে রিডান্ডেন্সি আসতে পারে। দিস ইজ অ্যানাদার প্রবলেম, যে একই জিনিস বারবার আছে। সো আমি কিভাবে বলবো যে এটা একটা মানে রিডান্ডেন্সি নট রিয়েল রিড। These are all practical issues, right? এখন for the sake of simplicity আমরা সবচেয়ে naive একটা assumption নিয়ে start করি, and we'll come up with some algorithm and then we'll see the practical issue গুলি কিভাবে একটা একটা করে দূর করা যায়। Make sense? So what are our initial assumptions? So fine, initial assumption হচ্ছে এই তিনটা assumption নিয়ে আমরা কাজ করছি। First assumption টা কি? Reads generated by the modern sequences often have the same length. আমরা ধরে নিচ্ছি যে ছোট ছোট স্ট্রিংগুলো সবগুলোর সাইজ সেম, ওই যে ইলুমিনা মেশিন 100 সাইজের রিড আমাকে দেয়, ধরে নিলাম। সো there will be k-mers. K-mers, what is a k-mer? A sequence of nucleotides with length k. So basically একটা DNA sequence of length k. So these reads will be k-mers. এটা আমার ফার্স্ট অ্যাজাম্পশন, এবং সব সমান। Second assumption, all reads come from the আপাতত ধরে নিলাম বোঝার সুবিধার্থে, আমি একটা স্ট্র্যান্ড তৈরি করতে হলে রিভার্সটা বানানো যাবে। থার্ড, they have no errors. এটা পুরো অ্যাবসার্ড, এরর হবেই, বাট আপাতত ধরে নিলাম যে কোনো এরর নাই। আরেকটা অ্যাজাম্পশন আছে, এটা কি? পারফেক্ট কভারেজ, তার মানে টোটাল ডিএনএ স্ট্রিংটাই কভার্ড, কোনো কিছু লস্ট ইনফরমেশন আপাতত। Still, can we come up with an algorithm that can do this? Probably we can, right? কোনো কিছু অ্যালগরিদম মাথায় আসছে, জোরে জোরে দিতে থাকি নাকি, দিতে দিতে কিছু একটা হবে, right? Let's see some algorithm, easy algorithm that probably you have seen in 220 or 221 or maybe 230. 230 is discrete math, right? Yep, something from discrete math. So, বোঝা যাচ্ছে আমরা কি বলছি? আমরা বলছি সব সাইজ সমান, কোনো এরর নাই, পারফেক্ট কভারেজ, এবং একটা স্ট্যান্ড থেকে আসছে। চারটে করে আমরা রিল্যাক্স করব। ওকে, সো ইফ দিস ইজ মাই ডিএনএ and I am reading my read length is 3, তাহলে আমি তিনটা করে রিড করতে পারি না? তিনটা যদি রিড করি, প্রথম থেকে এটি এটি, তারপরটা কি হবে? ATG and so on, right? So this is called the composition of k-mer composition of a string. So as if our original DNA was a string, and k-mers are all possible reads that can be generated from the DNA. But in practicality, all possible reads are not generated. For the sake of simplicity, we are assuming that we have got all possible k-mers. Because of the limitation of the sequencing machine. যদি পুরোটা একদম বই মধ্যে পড়তে পারতাম, তাহলে আমাদের আর ফ্র্যাগমেন্ট করার দরকার হতো না।
অনেক সম্ভব না। This something to do with biology or chemistry. So fine. So আমাদের কাজটা কি? আমাদের কাজটা আসলে এইটা না, এই ওয়েটা না, তাই না? আমাদের কাজটা কি? উল্টাটা। যদি সবগুলো কেবার দেওয়া থাকে আমি কি সুপার স্ট্রিংটা বের করতে পারি না। This is not a difficult problem, is this? This is not yet a difficult problem. এটা খুব সহজে কিছু মনে হচ্ছে। Let's see how easy or difficult is that. So suppose I have, so this is a string deconstruction problem, right? So given the composition, I have to find the original string. কিভাবে করব? জোড়া দেব, তাই না? জোড়া দেওয়ার উপায় কি? আমি মনে হয় খুঁজে বের করব যে TAA যদি হয় তাহলে কোন একটা আছে কিনা যেটা শুরুতে কি আছে? ডাবল এ আছে। এই হ্যাঁ। তো আমি জোড়া দিতে থাকবো। জোড়া দিতে দিতে আলটিমেটলি পেয়ে গেলাম না? রাইট? ambiguity থাকতে পারে, রাইট? ফর এক্সাম্পল এটা দিয়ে স্টার্ট করি, এটা যদি স্টার্ট করি তাহলে এখানেও কি আমি ওই যে এটা শেষটা দেখো এটি কোথায় আছে, এটি কোথায় আছে, এখানে আছে, তাই না? তাহলে জোড়া দেওয়া যাচ্ছে। জোড়া দিতে 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 কি হতে পারে? যেমন এই এক্সাম্পলটা আমরা দিই, ডিফিকাল্টি। জোড়া দিতে শুরু করলাম, এখানে কি আটকে গেছে না? কিন্তু আমি যদি টি দিয়ে অন্য একটা পাথ নিতাম তাহলে কি টোটালটা পাওয়া যেত। তারপরে জোড়া দিতে থাকলেই যে সবসময় আমি এন্ডে যেতে পারবো, আরবিটারিলি পারবো না, তাই না? বোঝা যাচ্ছে কথাটা? It's very simple. Take any of the keyword and then take the suffix and match it with the prefix of another keyword. Join them, then again suffix, prefix, suffix, prefix. আগে থাকলে আটকেও যেতে পারে, আবার কি পেতেও পারি, তাই না? পাবো না কেন? কারণ হচ্ছে আমি যে শেষের কেওয়ার্ডটা পড়ে ফেলছি আগে। তাহলে সামনে আগানো যাচ্ছে? যাচ্ছে না। মেবি এরকম কেস হতে পারে। তাহলে আমাদের একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ লাগবে। প্রবলেমটা কেন হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ওই যে ও যেটা বললো রিডান্ডেন্সিস, হোয়াট উই কল দা রিপিটস। একই কেমার কি বারবার আসতে পারে, এটা ঘটবেই। কেমার 3 তে তো ঘটবেই, ইভেন 9 এও তো আমরা দেখছি রেগুলারলি মোটিভে ঘটে, ওডিসিতে ঘটে, তাই না? ইয়েস, over 50% of the human genome is made up of repeats. So these are not meaningless repeats, they have some reason, right? So repeat গুলোর কারণে কি আমাদের ডাবল হয়। যেমন একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে যেটার সাইজ হচ্ছে 300 নিউক্লিওটাইডস, এইটা প্রায় মিলিয়ন টাইমস রিপিট হয়েছে হিউম্যান জিনোমের মধ্যে। সো রিপিট ইজ এ কমন থিং। সো এই রিপিটের কারণে ইউনিক স্ট্রিং সবসময় আমরা নাও পেতে পারি। সো ইউনিক স্ট্রিং তো পাওয়া দরকার। জিনোম তো আমার দুইটা না, একটা, তিনটাও না, নাকি? সো ইউনিক স্ট্রিং পেতে হবে, and these repeats are going to give me some trouble. All right? Yep. I don't know. জানতে পারি না আসলে, তাই না? আমরা আমাদের এই সহজ কেসে আমরা জানতে পারি, কিন্তু আসলে প্রথম শুরু কোথায় শেষ কোথায় জানতে পারবো? জানতে হলে আমাদের একটা রেফারেন্স লাগবে। ইয়েস, লেটার অন উইল সি যে রেফারেন্স থাকলে আমাদের কাছ থেকে অনেক ইজি হবে। আপাতত শুরুতে যে একটু কাজ করতে তার কাছে কোনো রেফারেন্স আছে? নাই। So the idea is to, can we get help from graphs? We know about graphs, right? Graphs are data structures that represent a relationship. The nodes are entities that can mean anything, and then there are edges that can represent the relationship between two nodes. So here, first of all, the graph that we are going to see, we are representing the k-mers as nodes, and edges will be there if the suffix of one node is equivalent to the prefix of the next node. So now I can create a graph out of this relationship, right? যেটা আমাদের একটু আগে যে আমাদের যে জিনিসগুলো ছিল, আমাদের যে জিনোমটা ছিল, সেই জিনোমটা কি ছিল? TAA সামথিং, রাইট? সো এটার উপর বেস করে আমাদের কেমার গুলো 333 সবগুলোকে আমরা যোগ করে দিলাম। প্রত্যেকটা দেখেন দিস suffix is equal to the prefix of the next one. It's a very easy problem, right? কেমার গুলো দেওয়া আছে, মনে হচ্ছে যেন দিলেই কাজ হয়ে যাবে, রাইট? মেবি এই প্রবলেমটা এত ইজি না, কারণ হলো এটা আমরা দেখতে পাচ্ছি একটা খুবই পার্টিকুলার ওয়েতে, এই জন্য এটা ইজি মনে হচ্ছে। সো প্রিফিক্স মানে কি? ফার্স্ট k - 1 নিউক্লিওটাইডস, এন্ড সাফিক্স হচ্ছে নাকি উল্টা? হ্যাঁ, সাফিক্স হচ্ছে লাস্ট k - 1। তাহলে একটা সাফিক্স আর ক্যারেক্টার প্রিফিক্সের সমান, তাই না? যদি 3 বার হয় তাহলে প্রথমটা শেষ দুইটা, পরেরটার প্রথম দুইটার সমান হবে। মেক সেন্স?
সবগুলো দেখাইনি, শুধুমাত্র আমার যে জিনোম পাথ ওইটাই আছে, রাইট? কিন্তু এখানে কি আরো জিনিসগুলোর মধ্যে এজ আছে না? সো হিয়ার আর অল দ্য এজেস। এটা হচ্ছে আমার যে এজটা আমার দরকার, তাই না? আমার যে পাথটা দরকার, বাট আমার যে পাথটা এটা বাইরেও কি আদার এজেস আর দেয়ার, বিকজ বাকি অন্যান্য কেমারগুলোর মধ্যেও কি এজেস আছে, আর্টস আছে, তাই না? স্টিল উই ক্যান সি যে আমার এই পাথটা দরকার, তাই না? শুরু কোথায় শেষ কোথায় বুঝতে পারতেছি। বাট when I am getting the reads, are they ordered in this way? So what will be a common way of ordering them? Maybe lexicographical or maybe something else or random. Suppose আমি lexicographical sorting করলাম। lexicographical মানে কি? ডিকশনারি অর্ডার। এইবার দেখেন তো দেখতে কেমন হচ্ছে? এখন কি ওই পাতটা দেখা যাচ্ছে জিনোম পাতটা? Can you see the genome path now? No. So the problem is, given this graph, can you find the genome path? What is a genome path? Genome path is a desired path, start to the end. It should go through all the nodes, right? It should go through all the nodes. Nodes are k-bars. তাহলে একটা k-bar থেকে আরেকটা k-bar যাওয়া মানে কি? একটা বাড়া, তারপর আরেকটা বাড়া, এভাবে আস্তে আস্তে যাওয়া না? কোন একটা নোডকে দুইবার ট্রাভার্স করবে? না। So we are looking for a path in this graph that traverses all the nodes only exactly once. What is this path called? This skip back? Well, right. This graph is called overlap graph. নামটা খুব সিম্পল, কারণ কি এটা গ্রাফের রিলেশনশিপটা কোথা থেকে আসছে? k-বার দুইটার ওভারল্যাপ থেকে আসছে। এবং আমরা এখানে এমন একটা পাথ চাচ্ছি যে পাথটা প্রত্যেকটা নোডের মধ্যে দিয়ে যাবে, পুরো নোডকে দুইবার ট্রাভার্স করবে না, এরকম একটা পাথকে কি বলে? হ্যামিল্টনিয়ান পাথ বলে, পয়লা পাথ না এটা, রাইট? So now our original problem that was called string reconstruction problem, we have formulated it as a Hamiltonian pathfinding problem in the overlap graph. Make sense? So now we have got those algorithms, if we have, which we can apply to this graph, and we may find a genome path which is the Hamiltonian path. Make sense? There might be some repeated k-bars. এই যে কয়টা আছে? তিনটা। এই যে তিনটা আছে, এগুলো আছে কিন্তু। So k-bars are there, all the k-bars, all possible k-bars are there. এগুলো আছে, থাকতেছে। আমাদের এখনো প্রবলেম অনেক সিম্পলিফাইড। But do we have any algorithm for this problem that can be fast or that can work? Do you know? এই এগুলো তো ঠিক আছে আমরা সবাই? ওভারল্যাপ গ্রাফ তৈরি করতে সহজ। ওভারল্যাপ গ্রাফ থেকে একটা হ্যামিল্টনিয়ান পাথ বের করতে হবে। এই অ্যালগরিদম কি পাওয়া যাবে? কখনো করেছি? এই প্রবলেমটা সলভ করা যায় পলিনোমিয়াল টাইপে? নো। এটা এনপি হার্ড প্রবলেম, এনপি কমপ্লিট প্রবলেম এটা। সো এটার কোনো ইজি সলিউশন না, ইউ হ্যাভ টু ইউজ এগেইন দোজ heuristic algorithms like genetic algorithm and blah blah blah, right? Or Gibbs sampler or Monte Carlo sampler. Make sense? So this is a difficult problem. আমরা এই ফর্মুলা করে আমাদের লাভ হলো না আসলে। Make sense? But মনে হচ্ছিল খুব সহজ, তাই না? This is a very simple graph, but think about a graph with millions of k-bars or maybe billions of k-bars. So overlap graph এ এখানে এই যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে জিনোম পাথ দেখা যাচ্ছে, রাইট? But this genome path, যেটা হচ্ছে ডার্ক লাইন দেওয়া, এটা জিনোম পাথ, and the dark line is not unique. দুটো ডিফারেন্ট পাথ দেওয়া দেখা যাচ্ছে, রাইট? তো এই দুটো প্রবলেম হয়ে গেছে। এটা হচ্ছে ইউনিক পাচ্ছি না, ইউনিক পাওয়া দরকার, আর আদৌ এখান থেকে এটা পাবো, ওকে রিজুভ, রাইট? এটা তো পাওয়া যাচ্ছে। আমাদের এটা ডিফারেন্ট টাইপের কোনো একটা গ্রাফ দেখতে হবে, যেটা নট দ্য ওভারল্যাপ গ্রাফ, রাইট? তো সেই গ্রাফটার নাম হচ্ছে, so overlap graph তো বুঝছি আমরা, রাইট? But overlap graph is not going to help me. Why? Because the Hamiltonian path problem is
hard. So we are looking for a different type of path. সেই path সেই graph. এই গ্রাফটার নাম কি? De Bruyne graph. Definitely De Bruyne এর নাম অনুসারে এটা আসছে। De Bruyne কি ফুটবল প্লেয়ার? By the way, I love De Bruyne. KDB is one of my most favorite players. ফুটবল দেখি যারা তারা দেখে দিও। Unfortunately, লোকটা তেমন জিতে নেবে। Champions League একবার বাকি ওরা আসলে ওয়ার্ল্ড কাপ জিতে দিচ্ছে। ফ্রান্স একবার কোথাও হারিয়েছে। Anyway, so we are going to look into a different type of graph, which will be different than the overlap graph, right? Overlap graph to বুঝেছি সবাই, তাই না? This kind of graph is called De Bruyne graph. De Bruyne graph যখন তৈরি করেছিল De Bruyne, তখন উনি জিনোম অ্যাসেম্বলির কথা মাথায় রেখে চিন্তা করেন নাই। He thought about binary strings and their overlaps and how can they construct the original binary string from the smaller pieces of binary strings. ওটা ইনফরমেশন থিওরিতে কোন একটা কাজে লাগানোর জন্য চিন্তা করছিল। But later on, genome assembly যারা কাজ করছিলেন তারা দেখছিলেন যে it has got a wonderful application in genome assembly. So here we are going to use that. So again, we have got the k-mers, right? And still we are thinking that all possible k-mers are there. Now we are going to create a different type of graph. গ্রাফটা কেমন হবে? গ্রাফটাতে এখন আমরা k-mer গুলিকে নোডে না বসিয়ে k-mer গুলো বসাবো হচ্ছে এজে। k-mer গুলিকে বসাবো হচ্ছে এজে। তাহলে নোডে কি থাকবে? নোডে থাকবে k-mer গুলির prefix and suffix. Again, this is a kind of overlap, but now the k-mers in the edge, not in the node. এজে থাকলে তাহলে প্রথম এজটা চিন্তা করি যে প্রথম এজটা হচ্ছে TAA, রাইট? তাহলে প্রথম যে নোডটা এটা কি হবে? TA, আর পরের নোডটা কি হবে? AA. So TA and AA, these are the nodes. This is the prefix, this is the suffix, and the edge is the k-mer. So again, this is a very simplified representation because we have the order, and this is very simplified representation. We have the order, but বাস্তবে তো আমরা এই জিনিসটা পাবো না। আমরা কি k-mer গুলোকে আলাদা আলাদা পাবো এবং তার অর্ডারিং আমরা জানি না। সো বাস্তবে যেটাতে কেমন হবে ডেটা হবে, সো বাস্তবে ডেটা হবে এরকম। If I show you ডেটা কেমন হবে, let me show you, এরকম হবে ডেটা, তাই না? So I will have the k-mers, right? k-mer গুলো কি TA থাকবে। তা TA কে ভেঙে কি আমাকে সাফিক্স এবং প্রিফিক্স দুটো নোডে ভাগ করতে হবে। Make sense? Then ঠিক আছে, আমি সবগুলা কি আলাদা আলাদা করব না? I don't know the ordering, আমি অর্ডারিং গুলো জানি না। এরপর করতে হবে কি আমাকে গ্লু করতে হবে। গ্লু করা মানে হচ্ছে এই নোডগুলির মধ্যে যেগুলো কমন নোড ওগুলাকে জোড়া দিতে হবে। জোড়া দিলে কি গ্রাফটাতে এক একটা নোডের কি মাল্টিপল এজেস তৈরি হবে না, কারণ the same prefix will be shared by many k-mers, many reads. Same suffix will be shared by. Make sense? So আমি যখন এটা জোড়া দেওয়ার চেষ্টা করব তখন এই পুরো জিনিসগুলো আস্তে আস্তে জোড়া দেওয়া হয়ে যাবে। এবং এই যে জোড়া দিচ্ছি, তাই না? জোড়া দিলে আস্তে আস্তে এটি হবে। আচ্ছা আমরা জোড়া যদি দেই, জোড়া দিলে এরকম হবে। So here is our initial graph. এই গ্রাফটা যে যদি আমরা সিমিলার গুলোকে জোড়া দিয়ে দিই তাহলে আমার যে আলটিমেট গ্রাফটা তৈরি হবে, যে আস্তে আস্তে জোড়া দিতে পুরোটা দেখাচ্ছি না, this will be my final De Bruyne graph. Make sense? তারপরে ওই যে প্রত্যেকটা read এখানে আছে, but these reads are here as edges, not nodes. আর নোড গুলো হচ্ছে prefix and suffix. And you could see যে দুইটা নোডের মধ্যে কি একাধিক এজ আছে, কেন? repeats are there, right? And then অনেক পাথ আছে, তাই না? এখানে আমরা কি চাই? স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা পাথ চাই। এই পাথটা কি সবগুলা নোড নাকি সবগুলা এজ? সবগুলা এজ। এই পাথটাকে কি বলে? অয়েলার পাথ। এই পাথটাকে বলা হচ্ছে অয়েলার পাথ। সো আমরা ওভারল্যাপ গ্রাফে কি চাচ্ছিলাম? হ্যামিল্টনিয়ান পাথ। De Bruyne গ্রাফে চাচ্ছি অয়েলার পাথ। What is the difference between these two? Hamiltonian path asks for a path that traverses through all the nodes, not visiting any node twice. Euler path asks for a path that visits through all the edges
finding problem is much simpler compared to chemical path finding. একটা polymerase algorithm আছে যেটা হচ্ছে polymerase path আমাকে দিতে পারে. That's why we love deep Boolean graphs and we do not prefer the overlap. Make sense? What does that mean? That shows you the desired path. But we don't know that yet. আমরা সেই গ্রাফটা বানিয়েছি, right? So I want some algorithm to give me that path. But এটা just annotation করে দেওয়া হচ্ছে যে এই দিক দিয়ে আমি যাবো, এদিকে যাবো, তারপর এদিকে যাবো, এদিকে যাবো, এদিকে যাবো, এদিকে যাবো, তারপর আবার এদিকে যাবো, তারপর এদিকে আসবো, এদিকে আসবো, এদিকে আসবো, তারপর এদিকে যাবো, then এদিকে যাবো. Oh sorry, এর মাঝখানে এটা হচ্ছে. Okay? So if you follow this path, then you have the speed. That should be the output of my algorithm. That is my Euler path, desired Euler path for this particular graph. Again, is this Euler path unique? Probably not. So uniqueness a problem রয়ে গেছে এখন, তাই না? ওটা আমরা দেখব কিভাবে সলভ করা যায়. But at least we have a first algorithm for that. কতটা ফাস্ট? Polynomial time. Do you understand polynomial time? Order of n. Order of n means order of number of k-mers. How many k-mers? How many nodes or how many edges do I have? ঠিক আছে? Fine so far? I can ask you in the quiz or the exams to draw deep Boolean graphs. Quiz টুইজে নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হবে. অনেকদিন ক্লাস করে দিচ্ছি আমরা, তাই না? পরীক্ষা না হলে আমাদের পড়াশোনা ঠিক মতো হয় না. একটু চেষ্টা করতেছি বই দেখানোর জন্য, বই যাতে আপনারা ঢোকে. ঠিক আছে? So far we are fine. So here is an example, right? So you have these k-mers, and these k-mers, all possible k-mers, and then you are creating nodes out of the prefix and suffix of each k-mer, and then you join them together. যেগুলো মিলে যাবে ওগুলি কাছাকাছি নিয়ে আসি এবং জয়েন করি. এটা একটা হ্যাশ টেবিল দিয়ে বা একটা অ্যারের মধ্যে দিয়ে কি করা যাবে না? এগুলো জাস্টগুলো পাইথনের যদি কিছু চিন্তা করি আমরা. সো ওই যে জিজির সাথে জিজি মিলে যাবে, এন্ড এগুলো মিলে যাবে, এই এটির সাথে এটি মিলে যাবে, মিলতে আস্তে আস্তে একটা গ্রাফ তৈরি হবে, রাইট? And we have to find the Euler path in that. So Euler path versus Hamiltonian path. So this is pretty hard, right? But this one, complexity plus p. That means it is possible to solve it within the polynomial time. Basically linear time of the edges. There is a wonderful algorithm that we want to see now. আমরা এই algorithm দেখতে পারি. আগে দেখেছি না পুরো ক্লাসে? কোথায়? ডিসক্রিট ম্যাথ? কি মাথা বেশি নড়ে না? ছিল না? আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দেখে দেব. অলরাইট, গ্রাফ তো ছিল পুরো এক সময় নাকি? 2 to 0. অলরাইট. 1735 আজ থেকে কত বছর আগে? 300 বছর আগে, তাই না? 300 বছর আগে রাশিয়াতে there was a city which is called Kaliningrad. ওই শহরের লোকজন খুব বাংলাদেশের মানুষের মতো ঘুরে বেড়াতে পছন্দ করতো. So that was a city. They had a river, and this river had, this is one island here, and this river divided that into different parts of, right? এবং এই প্রত্যেকটা পার্টের সাথে একটা সাথে যাওয়ার জন্য যে ব্লু কালার দেখা যাচ্ছে, these were the bridges. So these were the bridges of Queensburg. এই দেশের লোকজনের এই শহরের লোকজনের, রাশিয়া was then or Prussia, this was under Germany basically, not Germany, not modern Germany. This was Prussian empire. So they used to do this. So they were the center of civilization. বিভিন্ন সময় থাকে না civilization's center. So ওই টাইমে আসলে they were at the top of the civilization. So সভ্যতা অনেক উন্নত হলে যা হয় আর কি, অঙ্ক নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে. তো এই লোকজন হচ্ছে পার্কে ঘুরে বেড়াতো আর চিন্তা করতো যে আমি আমার বাসা থেকে বেরোবো, বের হয়ে এখানে যে ব্রিজ আছে, কয়টা ব্রিজ আছে? 7টা ব্রিজ, 7টা ব্রিজ ঘুরবো, কোনো ব্রিজে 2বার উঠবো না, আমার বাসা ফেরত আসতে হবে. This is the problem they dealt with, right? So this problem is called the bridges of Queensburg problem. ওই শহরেই একজন সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান থাকতেন যার নাম হচ্ছে লিওনার্ড অয়লার. So he decided, okay, this might be a graph. We can convert this as a graph, right? The bridges can be the edges, and each of the islands can be our nodes.
So he just converted the whole thing into a graph. Now he's asking, is it possible to come up with a cycle, not a path, cycle? Because somebody wants to start from his or her house and visit all the edges, and he must come back to his own house, তাই না? তাহলে সাইকেল কাকে বলে? সাইকেলের পাথের পার্থক্য কি? পাথের স্টার্ট আর এন্ড যদি একই হয় তখন এটাকে আমরা বলি কি? সাইকেল, রাইট? সো দ্যাট প্রবলেম অয়লার এই প্রবলেমটাকে বললেন যে ইয়েস, তাহলে এরকম একটা তাহলে সাইকেল that traverses each edge of a graph exactly once is called a কি অদ্ভুত লোক নিজের নামে সাইকেলের নাম দিয়ে দিচ্ছে, তাই না? He didn't do that later on. It is a tribute to him, right? Alright. And এই ধরনের একটা গ্রাফ, যে গ্রাফে এই ধরনের একটা সাইকেল আছে, তাকে আমরা বলি হচ্ছে অয়লারিয়ান সাইকেল। তার মানে এমন একটা গ্রাফ যেটাকে আসলে যে গ্রাফে একটা যেকোনো একটা নোড থেকে যদি স্টার্ট করি প্রত্যেকটা এজ পার করে আবার ওই নোডটাতেই ফিরে আসা সম্ভব। It's basically, can you draw this graph without lifting the pen and never traversing any edge? Simplistically যদি বলি আমরা, তাই না? এই গ্রাফে কি সেটা সম্ভব? না, এই গ্রাফে সেটা সম্ভব না। সো অয়লার দেখাইছেন যে citizens, it's not possible. You are dreaming of something impossible. So Euler came up with this theorem for which graphs it is possible and for which graphs it's not possible, and he eventually gave one very simple algorithm. Fine so far? Alright, so let's go ahead. Euler বলতেছেন যে প্রত্যেকটা গ্রাফ either they are balanced or they are not balanced. Balanced মানে একটা নোড ব্যালেন্সড যদি তার ইন ডিগ্রি আর তার আউট ডিগ্রি সমান হয়। ইন ডিগ্রি মানে কি? কয়টা এজ ইনকামিং, আর আউট ডিগ্রি মানে কি? তাহলে look at these two graphs. And a graph is balanced if all the nodes are balanced. তাহলে আমাকে বলেন এই কোনটা ব্যালেন্স কোনটা ইমব্যালেন্স? ডান দিকেরটা বাম দিকেরটা কোনটা? লেফটেরটা ব্যালেন্স, রাইটটা লাইনটা ব্যালেন্স না কেন? বিকজ দিস গাই হিয়ার এখানে ইন ডিগ্রি হচ্ছে 1, আউট ডিগ্রি হচ্ছে 2, এটা ইন ডিগ্রি হচ্ছে 2, আউট ডিগ্রি হচ্ছে 1, এটা ব্যালেন্স কারণ এখানে সবগুলাই মোটামুটি সমান, তাই না? সমান বলেই কি এক জায়গা থেকে একবার মানে আইডিয়া হচ্ছে এরকম। প্রুফটা খুব সিম্পল যে আমি একটা নোডের মধ্যে দিয়ে ঢুকলাম আবার বের হয়ে গেলাম, সমান সমান হলে সম্ভব। আর যদি হয় যে ঢুকবো একবার বেরোবো দুইবার তাহলে আরেকবার আগ্রহ দিই। আইডিয়া ইজ ভেরি সিম্পল, প্রুফটা খুব সিম্পল, মেক সেন্স? তাহলে যেসব গ্রাফ ব্যালেন্স, যেসব গ্রাফ ব্যালেন্স মানে হচ্ছে যেসব গ্রাফের সবগুলি নোড ব্যালেন্স, সেসব গ্রাফ অয়লার গ্রাফ। এন্ড অয়লার গ্রাফে কি থাকবে? অয়লার সাইকেল থাকবে। পাথ বের করতে হবে, পাথটাতে পরে আসতেছি। তাহলে আমরা দেখি যে কিভাবে একটা গ্রাফে অয়লার সাইকেল বের করা যায়। We now need to see an algorithm which will help us to find the Euler cycle in a graph. First of all, গ্রাফে Euler cycle আছে কি নাই এটা বের করা খুব সহজ, তাই না? আমি প্রত্যেকটা নোডের মধ্যে গিয়ে আমি একবার দেখে আসতে পারি যে তাদের ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি সমান কিনা। না থাকলে বলবো যে এটাতে নাই। আর যদি সমান থাকে তাহলে I can declare okay, this is a Euler graph. Now then I need to apply my algorithm which is supposedly already well done, right? Fine. So this is graph algorithm basically. So here is the idea. Idea is very simple. Who is this guy here? Ant. So leave this ant, the random ant, to traverse through your graph. So কোন দিক দিয়ে যাবে, right? Not care কোন দিক দিয়ে যাবে। বাট গেলে কি হবে? সে আস্তে আস্তে একটা সাইকেলে পড়বে, তাই না? সাইকেলে পড়ুক, পড়া না পর্যন্ত আপনি তাকে চলতে বলেন। চলতে চলতে যদি সে পুরো গ্রাফ ট্রাভার্স করে আপনার কাছে চলে আসে, ant has done the thing. তাহলে অ্যালগরিদম লাগবে না। জাস্ট অ্যান্ডকে ছেড়ে দিয়েছেন, ও ঘুরতে 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 সব দেখে ফেলছে, দেখে চলে আসছে, ডান। মানে ঘুরবে তাহলে ও কি অল্প একটু দেখি কি আবার আপনার কাছে আসবে। যদি সেটা ঘটে, ওয়েট ফর দ্যাট। সো ফার্স্ট অফ অল উই লিভ দ্যাট, দ্যাট মিন্স আরবিট্রারিলি স্টার্ট ট্রাভার্সিং দ্য এজেস। আরবিট্রারি ট্রাভার্স করলে সে একটা সময় কি আমার কাছে ফেরত আসবে, রাইট? দ্য গ্রিন পার্ট ইজ দ্য পাথ দ্যাট ইজ ট্রাভার্সড,
এখন তো আর যাওয়ার জায়গা আছে, আর যাওয়ার জায়গা নেই, কিন্তু আমার এই পাথে অলরেডি যে ট্রাভার্স পাথ, এইখানে দেখেন তো অন্য কোনো রোড আছে এখান থেকে যাওয়া যায়? যাওয়া যায়? কয়টা আছে এরকম? একটা আছে। তাহলে আমি এন্ডটাকে এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করে আমার যাওয়ার জায়গা একটা থাকে। তাহলে এখান থেকে শুরু করলে কি এই হবে আমার পাথ, সুপার পাথ, then I have elsewhere to go, right? Let it go again. তো আবার কি চাইলে পুরোটা শেষ করবে, অথবা কি আবার এখানে ফেরত আসবে। তো এখানে ফেরত আসে, তাহলে আমি দেখবো যে আরো কিছু আনএক্সপ্লোর আছে কিনা, জাস্ট আরেকবার একটু রিঅর্ডারিং করে নিই। সো আমি যদি আবার ওকে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে সে আবার ঘুরে আসছে আমার কাছে। সো দিস ইজ ওয়্যার ইট স্টার্ট এগেইন, দেন আবার আমার কাছে ফেরত আসছে, তাই না? আর তো যাওয়ার জায়গা নেই। তাহলে এখানে আমি আগের বারের মতো আবার একটু রিঅর্ডারিং করবো, দেখি কোথায় বাকি আছে, ইদার এখানে বাকি আছে অথবা কি এখানে বাকি আছে। তাহলে আমাকে শুরু করতে ওই জায়গা থেকে, রাইট? তো ওই জায়গা থেকে শুরু করে আমি আবার ছেড়ে দেবো, then it will eventually complete the thing, right? So that's how we find Euler's cycle in a Euler graph. So here is the algorithm. Very simple algorithm. Algorithm বলছে form a cycle by randomly walking in the graph. Don't visit the same edge twice. তাহলে randomly ঘুরে আসলে ওর কাজ শেষ হয়ে যেতে পারে। তাহলে এটা বুঝবো কিভাবে? আমি চেক করব যে আর কোনো আনএক্সপ্লোরড এজ কি আছে। যদি আর কোনো আনএক্সপ্লোরড এজ না থাকে তাহলে আমার কাজ কিন্তু শেষ। আর যদি থেকে থাকে তাহলে এই এজটা, এই সাইকেলটা তো আমার ডেজায়ার সাইকেল না। তাহলে কি করতে হবে? এই সাইকেলটা আমি যেখান থেকে শুরু করেছি, দ্যাট ওয়াজ দ্য correct starting point. I need some other correct starting point. তাহলে ওটা কোনটা হবে? If there are any nodes with unexplored edges. তাহলে আমার গ্রাফটার স্ট্রাকচারে if I have a list of nodes and I have edge list, তাই না? তাহলে খুব সহজে জানতে পারবেন কোনগুলো এক্সপ্লোর না। তাহলে আমি জাস্ট ওখান থেকে একটা পিক করে ওটাকে স্টার্টিং পয়েন্ট বানাবো। তাহলে স্টার্টিং পয়েন্টে আগে সে যেটা নিয়েছিল সেটাকে শেষ করবে, তারপর কি নতুন দিকে যাওয়া শুরু করবে। মেক সেন্স? তাহলে দেখেন লুপের ভিতর কি করতেছি আমরা? লুপের ভিতর বলতেছি সিলেক্ট এ নোড নিউ স্টার্ট ইন দ্য সাইকেল। ওই যে সাইকেলটা অলরেডি আমার আছে, কেমন একটা নোড নিব আমরা? যার আনএক্সপ্লোরড এজেস থাকে। দেন আবার ছেড়ে দিব তাকে, আবার একটা সাইকেল বানাবে। তার আগে কি ওই যে আগের যে সাইকেল ওটা আগে নিবে, আগের সাইকেলটা কিন্তু আছে ওটা আগে নিবে, তারপর নতুন দিকে আসবে। তাহলে নতুন একটা সাইকেল পাবে, এই সাইকেলটাই লাস্ট হতে পারে, অথবা যদি আরো আনএক্সপ্লোরড থাকে তাহলে আবার নিউ স্টার্ট again. So if you continue this, well, you will eventually end up into a Eulerian cycle. Every balanced and strongly connected directed graph is Eulerian. তার মানে ব্যালেন্স তো বললাম, স্ট্রংলি কানেক্টেড মানে কি? সবগুলোর অর্থে সবগুলোর যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। একটা এক্সাম্পল দেই যেটা হচ্ছে নট স্ট্রংলি কানেক্টেড, balanced, but suppose this is my graph, this is not strongly connected. Alright, so যদি আমাদের পারফেক্ট কভারেজ থাকে, যদি আমাদের এরর না থাকে, তাহলে ডিব্রুইন গ্রাফ বানানো যেতে পারে, এবং ডিব্রুইন গ্রাফ থেকে ইভেন্চুয়ালি you can get the Eulerian cycle, not yet path দরকার, তাই না? তো পাথ আর সাইকেলের মধ্যে কেমন পার্থক্য থাকে? সাইকেল থাকলে একটা ছিঁড়ে ফেললে কি ওটা পাথ হয়ে যাবে, তাই না? তো এই যে যেমন এখানে আমরা ওই শেষটা আর শুরুটার মধ্যে একটা দিলাম, কি করে দিয়েছি? একটা এক্সট্রা এজ অ্যাড করে দিই, তাহলে এটা একটা Eulerian গ্রাফ হয়ে গেল না? ওইখানে যদি আমি একটা সাইকেল মেক করতে পারি, ওটা ছিঁড়ে ফেললে কি পাথ হয়ে যাবে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে even Euler path is an easier problem because you know that there are some nodes which are unbalanced. How many nodes will be unbalanced? 2. Start আর end. Start এর হবে in degree কম, end এর হবে out degree কম, এক কম। So এই ধরনের গ্রাফ, যে গ্রাফগুলোতে জাস্ট দুইটা নোড থাকে, যে দুটো হচ্ছে unbalanced, বাকি সব থাকে হচ্ছে balanced and they are strongly connected. এই ধরনের নোডকে বলি, এই ধরনের গ্রাফকে আমরা বলি nearly balanced graphs, and for every nearly balanced strongly connected graphs we have a Eulerian path. Unfortunately that path may not be unique. আরো প্র্যাকটিক্যাল ইস্যু আছে, তাই না?
একটু একটু করে সলভ করি, সব তো সলভ করা যাবে না, তাহলে আমরা মডার্ন অ্যাসেম্বলার বানাই ফেলতে পারতাম এক ক্লাসে, এটা হবে না। বাট এই পর্যন্ত সবাই ঠিক আছে? So we are seeing some applications of graph algorithms to solve the problems in biology. But is this a biology problem? This is a purely computational problem. So bioinformatics এর প্রবলেম গুলি সবসময় বায়োলজি প্রবলেম না, কিন্তু এই প্রবলেমটা একেবারেই কম্পিউটার সায়েন্সের প্রবলেম। লেটার অন আমরা আরো কিছু অ্যালগরিদম দেবো যেগুলো হচ্ছে বায়োলজিতে পক্ষে কোনোদিনও সলভ করা সম্ভব না। ওকে, কারণ দিস মিলিয়নস অফ ডেটা, অ্যালগরিদম ছাড়া এগুলো হবে না। সো ফার আমরা ফাইন, ঠিক আছে। নাও লেটস টক অ্যাবাউট রিপিটস। রিপিটের কারণে কি হয়? রিপিটের কারণে আসলে ইউনিক পাথ পাওয়া যায় না। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতেছিলাম যে এই যে আমরা পাথটা নিয়েছিলাম, এখান থেকে আমাকে বলতেছে উপর দিকে যেতে, রাইট? আমি উপর দিকে না গিয়ে নিচে দিকে গেলেই তো কি ভিন্ন একটা পাথ পাবো না? মেক সেন্স? উপর দিকে না গেলেই কি আমি একটা, এই আমি কি বললাম বোঝা যাচ্ছে? হ্যাঁ, সো আমি উপর দিকে না গিয়ে নিচে দিকে গেলেই কি একটা ভিন্ন পাথ পাচ্ছি। সো ইউনিকনেস নাই। ওকে, সো দিস ইজ ডিউ টু রিপিটস। এত বেশি রিপিট যে এগুলোর কারণে এটা ঘটে। বাট রিপিট দূর করা যেত, রিপিট দূর করা যেত যদি আমার লঙ্গার রিড থাকে। লঙ্গার রিড থাকলে জিনোমটা একটা, এই জিনোম পাথটা, এই সরি ডিব্রুইন গ্রাফটা একটা লম্বা গ্রাফ হয়ে যায়, লম্বা রিড থাকে। এটা এক্সাম্পল দেখি আমরা একটা। ফর এক্সাম্পল আমরা যে স্ট্রিংটা নিয়ে কাজ করতেছিলাম, এই স্ট্রিংটার এই গ্রাফটা হচ্ছে k bar equal to 3. This has got non-unique paths, right? When we increase the k-bar size, read length যখন বাড়াই তখন কি হয়ে যায়? t equal to 4. 4 হলে গ্রাফটা দেখতে এরকম হয়। এই গ্রাফটাতে কি non-unique path আছে? আছে? স্টিল আছে, তাই না? উপরের দিকে যাওয়া যায় অথবা কি? তাহলে দুটো পাথ আছে। বাট ইউ ক্যান সি যে নাম্বার অফ এজেস কি কমছে না আগের চেয়ে? যখন আমি k equal to 5 করে দিই, by deepening graphs becomes straight. তারপরে আইডিয়াল কেসে যদি আমরা লম্বা রিড পেতাম তাহলে ইউনিক পাথ পাওয়া কি ইজিয়ার। বাট প্র্যাকটিক্যাল লিমিটেশন হচ্ছে যত লম্বা রিড হবে তত এরর বাড়বে। সো এটা আমরা করতে পারছি না, রাইট? উই নিড সাম আদার মেকানিজম যেটা দিয়ে আসলে এই লম্বা মানে এই রিপিটেড এররগুলো এটা দূর করা যাবে, বাট উইল গেট সাম লার্জার রিডস। ঠিক আছে, তাহলে বেসিক অ্যালগরিদম পড়া শেষ। এখন আমরা হচ্ছে কিভাবে এটাকে আরেকটু ইমপ্রুভ করা যায় চিন্তা করছি। ওকে, ক্যান ইউ ইমপ্লিমেন্ট অয়েলার পাথ অ্যালগরিদম? না, করতে হবে, এটা অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার। So I'll give the assignment this week so that deadline থাকবে, বাড়াই দিব, বাট কিছু থাকার কথা না আমাদের প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট, so they should be ফাইন। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে কিভাবে এই আরেকটু ভালো অ্যালগরিদমে দিয়ে যাওয়া যায়। Read pairs. Biologists have suggested an indirect way to increase the read length. This is not difficult. আগে যদি বুঝে থাকি, আগেটা কি ছিল? k-bar, রাইট? এখন বলতেছে যে জোড়ায় জোড়ায় k-bar করা যায়। কিভাবে? k-bar with a gap d. K-bars with a gap d. So effectively, you are reading something from, suppose I have 3 2-bars, right? 3 is the k, this is my d. তাহলে আইডিয়াটা হচ্ছে আমি দুইটা k-bar করব, রিড পেয়ার যেটা বলতেছি, রিড পেয়ার, তারপর দুইটা k-bar, দুইটা সাইজ হবে 3, আর d হচ্ছে তাদের মধ্যে গ্যাপটা কত হবে? গ্যাপ কত হবে? 2। তাহলে ফার্স্ট রিড pair, this now this is not anymore read, this is read pair. So the first k-bar is TAA and there is a gap of 2 and the second k-bar should be, তারপরে আমি একটা রিড পাবো যেটা হচ্ছে TAA and CCA and মাঝখানে আমি জানি না হচ্ছে দুইটা পজিশন নেয়। So it increases my span, right? And the span is now k plus d plus k.
কি লাভ হয়? তাতে করে লাভ হয় আমার স্প্যানটা বাড়তেছে, ওভারল্যাপিং ইনফরমেশন স্টিল দেয়ার, বাট মেবি আমাকে একটা ডিব্রুইং গ্রাফ বানাতে হবে, তাই না? ডিব্রুইং গ্রাফ বানানোটা একটু ডিফিকাল্ট হয়েছে, রাইট? কারণ এখন আর কেবার নাই, এখন কি দুইটা কেবার করে রিড পেয়ার, বাট উই ইউজ দ্য সেম টেকনিক এজ বিফোর। মেক সেন্স? কি করছে না? তাহলে গ্যাপ রিড লেংথ করছে, তাই না? বাস্তবে আসলে এই গ্যাপগুলি তবে দুটো জায়গাতে করতেছে। সুবিধা আছে আমার, আমরা দুটো জায়গায় পড়লে করেসপন্ডিং যদি ওভারল্যাপ থাকে তাহলে একটা মাচ লার্জার এরিয়া কভার করতেছে, রাইট? স্ক্রিনগুলো বড় হচ্ছে, আমরা দেখছি বড় করলে কি the color and the degree gap will be much simpler with the hope that it will be simpler. কেবারের চেয়ে গ্যাপের ডিসটেন্সটা বড় হতে পারে। সাধারণত আমাদের কেবার যে লেংথটা এটা সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিং ক্ষেত্রে ইটস কাইন্ড অফ 100 লেংথ, এন্ড দ্য গ্যাপস গুলো আমাদের জানা থাকবে যে কি পরিমাণ গ্যাপ হতে পারে, রাইট? Right, practical issues are there, but suppose you have got millions of copies, then how can we do that? Okay. আচ্ছা, আইডিয়াটা হচ্ছে এখানে আমরা একটা গ্রাফ তৈরি করব। Now this graph is a bit tricky. Again, we are assuming that we have got all possible weight pairs. যদি তাই থাকে তাহলে আমার এখানে যে কেবারটা আছে তার সাথে আরেকটা কেবারে কি ওভারল্যাপ হওয়ার কথা? সিমিলার ওয়েতে আমার ওই প্রান্তে কি গ্যাপে যে কেবারটা আছে তার সাথে কি আরেকটা কেবারের গ্যাপ হওয়ার কথা। So using those things, still I can get nodes and edges. So previously when we created the Bruin graph, who were nodes and who were edges? Suffix and prefix were nodes and edge was the kebar. Here we can also do that, but এখানে কি পেয়ার আসছে, তাহলে edge হবে pair of kebars, and say suffix and prefix হবে prefix of both, suffix হবে suffix of both, right? তারপরে বোঝাচ্ছে তাহলে okay, so let's see if we can do this. তাহলে এখানে আমরা দেখি যে এখানে একটা গ্রিড, এই গ্রিডটা মানে কি TAA এবং GCC মাঝখানে কি একটা গ্যাপ আছে, গ্যাপটা কি কে গ্যাপ, তাহলে মেক সেন্স? আরেকটা রিড আছে কি AT and CCA. Is there a relationship between these two? খেয়াল করে দেখি। তারপরে আমি যদি চিন্তা করি TA এটা আগে হওয়ার কথা, মাঝে গ্যাপ দিয়ে কি GCC হবে, আর আরেকটা রিড হচ্ছে AAT আর কি CCA. Now look at this, এটার শেষটা কি এটার সাথে মিলতেছে, আর এটার শেষটা কি এটা শুরুর সাথে মিলতেছে। তার মানে আমার রিডের suffix will be equal to the prefix of the other two reads, right? দুই জনের ক্ষেত্রে কিন্তু মিলতে হবে, তাই না? Then we can again create the paired degree graph in the similar manner. The definition of age is very much similar, but এখানে শর্ত হচ্ছে দুইটাই মিলতে হবে, দুইটা রিডেই মিলতে হবে। কারণ আমি করতেছি কি যে গ্যাপ মাঝখানে তারপরে একটু করে আগাচ্ছি না, আমি অ্যাজিউমিং যে সবগুলো রিড করছি, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল না। বাট নাও আই ক্যান গেট আ পেয়ার্ড ডিব্রিং গ্রাফ। মেক সেন্স? হোমওয়ার্ক কি বলে আজকে থামতে হবে কোনো এক জায়গায়, সব শেষ করা যাবে না। But the algorithm was easy, right? That's not it. বই তো পড়েন না, বই পড়তে হবে। কুইজ কবে নেওয়া যায়? ফার্স্ট কুইজ, let's take it. Proposed date? Next week. When? Tuesday. Everyone fine? একটা কুইজ না দিলে পড়াশোনা ঠিক মতো হবে না। সিলেবাস? হ্যাঁ, হবে। খুব বেশি সমস্যা? হবে। পরে যদি লিখে দিলেও একটা থাকবে। আমাদের আরেকটা আগে শুরু করতে হবে আমাদের। Maybe next week. আমরা next week একটা কুইজ ফিক্স করি।
সানডে মানে ছুটি আছে। সানডে হ্যাঁ হ্যাঁ সিলেবাস আজকে পর্যন্ত